আজকে সিনেমাটার নাম হচ্ছে দেবরা পার্ট 1। কাহিনী শুরু হয় মুম্বাই শহরের একটা বড় হেডকোয়ার্টার থেকে। তখন আমরা দেখতে পাই যে মুম্বাই শহরের এক বড় মিনিস্টার এসে সেখানকার বড় বড় অফিসার নিয়ে মিটিংয়ে বসেছে। তখন সেই মিনিস্টার অফিসারকে বলছে যে মুম্বাই শহরের মধ্যে অনেক বড় বড় আতঙ্কবাদী সৃষ্টি হয়ে গেছে। তখন সে মন্ত্রী জানাচ্ছে যে দেশের ভিতর দুজন সন্ত্রাসী সৃষ্টি হয়ে গেছে। একজনের নাম হচ্ছে দয়া, আরেকজনের নাম হচ্ছে ইয়াবি। আর তারা দুজন ভাই। দয়া বাইরে থাকে আর ইয়াবি ভারত থেকে এগুলি পাচার করে। সে মন্ত্রী আরও এটাও জানাচ্ছে যে এই দুই সন্ত্রাসীকে অন্য দেশ অনেক টাকা পয়সা দিয়ে সাপোর্ট করছে। আর আমাদের দেশে অফিসাররা বলছে যে তারা এখান থেকে অনেকগুলি বোমা বন্দুক নিয়ে অন্য দেশের মধ্যে পাচার করছে বা এখানেও আনছে। এগুলি মিলিয়ে আমাদের দেশের একটা বড় একটা দুর্নীতির দিকে চলে যাচ্ছে। যদিও তারা দীর্ঘদিন ধরে এগুলি জিনিস অবৈধভাবে আনছে, কিন্তু এখন তারা বেশি করে আনতে শুরু করেছে। তারপরে মন্ত্রী তাদেরকে নির্দেশ দেয় যে যেভাবে হোক এসব কার্যক্রম বন্ধ করতে হবে। তখন সেখানে পুলিশের উপর নির্দেশ দেওয়া হয় যে এগুলি যন্ত্রপাতি কীভাবে ভারতে প্রবেশ করছে সেগুলিকে তাড়াতাড়ি ধরার জন্য। তারপরে সেখানকার অফিসাররা মিলে ডিসাইড করে যে এখানে একজন আইপিএস অফিসারকে এ ফুল ডিউটিটা দেওয়া হবে। তার নাম এখানে উল্লেখ করা হয়নি, আর সে হচ্ছে সাউথের অজয় অ্যাক্টর। তাকে আমরা অজয় বলেই ডাকবো। তারপরে অর্ডার পাওয়ার সাথে সাথে অফিসার অজয় তার একটা দল তৈরি করে যে কিভাবে সন্ত্রাসীগুলিদের ধরবে। তারপরে তার পুরো দল এদিক ওদিক খুঁজতে শুরু করে যে এগুলি মাল কিভাবে আসে। তারপর তাদের হাতে একজনের ধরা পড়ে। তারপর তাকে অনেক মারধর করার পর তাকে ধরার পর সে বলে যে সে তাদের দুনো ভাইয়ের জন্যই কাজ করে, যদিও সে তাদেরকে 3 মাস ধরে দেখছে না। তারপরে আইপিএস অজয় তাকে জিজ্ঞাসা করে যে অবৈধ জিনিসপত্র কিভাবে দেশের মধ্যে আনে, কারণ এগুলি তো নৌকা দিয়ে পাচার করে আনতে পারবে না, তাহলে এগুলি কিভাবে আনে। তখন সে ব্যক্তি জানায় যে এগুলি জিনিসপত্র যখন ভারতের মধ্যে টাং দিয়ে আসে বড় বড় জাহাজ দিয়ে, তখন এগুলিকে লুটপাট করা হয়। আর এগুলি লুটপাট করাই হয় অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু বর্ডার সাইডের মধ্যে। আর এগুলি বড় বড় ট্রাং থাকে, কিন্তু ট্রাঙ্কগুলিকে এভাবে লুটপাট করা অনেক সাহসের কাজ, আর এগুলি করতে অনেক জোশও লাগে। আর সেখানকার গ্রামবাসীরা ছিল রত্নগিরি গ্রামবাসীরা তাদেরকেও সাহায্য করত। তারপরেই তারা এগুলিকে লুটপাট করতে পারত। তারপরে অজয় আইপিএস সে চলে যায় রত্নগিরি জায়গার মধ্যে। আর সেখানে যাওয়ার পর সেখানকার ডিএসপি তাকে সাপোর্ট করে যে এইসব কাজগুলি বন্ধ করার জন্য। তখনই আমরা জানতে পারি যে এখানকার ডিএসপির নাম হচ্ছে তুলসী, আর সে বলে দেয় যে এগুলিকে তাড়াতাড়ি ধরার জন্য। তারপরে অজয় অবৈধভাবে নামানোর পর এগুলিকে হেল্প করে সেখানকার গ্রামবাসীরা। তখন সে ডিএসপির কাছে জানতে পারে যে এই সবগুলি কাজ করে বাইরা। তারপর তারা এখান থেকে চলে যায় আবার বাইরের সঙ্গে দেখা করার জন্য। সেই জায়গার মধ্যে আইপিএস অফিসার অজয় সেখানে অফিসার হিসাবে সে যায় না, সে যায় চোর হিসাবে। আর সে ভাইরাকে বলে যে তার একটা বড় ট্রাঙ্ক আসবে, সেই ট্রাঙ্কটা থেকে যে অবৈধভাবে অনেক জিনিসপত্র থাকবে সেগুলিকে নামিয়ে দিতে হবে তার। আর এগুলি যদি নামিয়ে দিতে পারে সে ভাইরাকে অনেক টাকা পয়সা দেবে। তারপর ভাইরা এসব কথা শুনে সে বলে দেয় যে এইসব কাজ সে করে না। তারপর সেখানকার লোকেরাও বলে দেয় যে এইসব কাজ আমরা আগে থেকে ছেড়ে দিয়েছি। তারপর অফিসার বলে যে আমি জানি না, যেভাবে হোক আমার এই কাজটা করে দিতে হবে। তারপর এসব কথা শোনার পর ভাইরা এখান থেকে উঠে তাকে কিছু মারধর করে এখান থেকে তাদেরকে তাড়িয়ে দেয়। তারপর আইপিএস অফিসার যখন সেই জায়গা থেকে চলে এসে সমুদ্রের পাড়ের মধ্যে আসে, তখন তার দেখা হয় একজন বৃদ্ধ ব্যক্তির সাথে, আর তার নাম ছিল সিঙ্গাপ্পা। সিঙ্গাপ্পার সঙ্গে দেখা করে বলে যে ভাইরা এসব কাজ কেন ছেড়ে দিয়েছে, আর সে এসব কাজ করতে চায় না কেন, আমাদের অনেক দরকার। আর আমি জানতে চাই যে গ্রামবাসীরা এসব কাজ কিভাবে করে। তারপর সিঙ্গাপ্পা এসব কথা শোনার পর সেই আইপিএস অফিসারকে বলে যে এটার পিছনে অনেক বড় একটা গল্প আছে, আর তুমি যদি এসব জানতে চাও তাহলে তুমি আমার সঙ্গে আসো। সিঙ্গাপ্পা এখানে একটা গল্প শোনাতে শুরু করে যে এই রাজ্যের লোকেরা আগে অনেক সাহসী অনেক বলবান ছিল, তাদের মতো যোদ্ধা আর কোথাও ছিল না। তাই জন্য এই রাজ্যের মধ্যে যতগুলি আক্রমণ হয়েছে এই বীর যোদ্ধারা এই আক্রমণগুলিকে বন্ধ করেছে। তারপর এখানে যুদ্ধ হওয়ার পর এই রাজ্যের অনেক ক্ষয়ক্ষতি হয়। তারপর এই জায়গার মধ্যে ইংরেজরা আসার পর ইংরেজদেরকেও এখান থেকে তাড়িয়ে দেয়। তারপর এত কিছু করার পর রাজ্যের মানুষেরা এখানে অনেক দুর্বল হয়ে পড়ে, পুরো এখানে আর্থিক অবস্থা অনেক দুর্বল হয়ে যায়। তারপর এসব কিছু ঘটার পর এই বীর যোদ্ধা আর তারা এখানে এসে 3টা গ্রাম নির্মাণ করে। আর এখানে প্রতিটি বড় বড় যোদ্ধারা এই গ্রামগুলিকে জ্বালাতো। আর তারা এখানে এসে কি করে খাবে, কি করে চলবে, তারপর তারা এখানে মাছ ধরতে শুরু করে। তারপর তারা এভাবেই তাদের জীবন চালাতে শুরু করে। আর এখানে পরিস্থিতি অনেক খারাপ হয়ে যাচ্ছিল। তারপর পরিস্থিতির কারণে আমাদের যে 4টা গ্রাম ছিল সেই গ্রামগুলি নরম হয়ে পড়ে। পরে এক সময় আমাদের গ্রামের সব কিছু পরিবর্তন হয়ে যায়। আর এটা হয়েছিল 12 বছর আগে। তখন সিঙ্গাপ্পা বলে যে আমাদের গ্রামের মধ্যে তখন 2জন লোক আসে, একজনের নাম হচ্ছে মুরগা, আরেকজনের নাম হচ্ছে তুলসী। আর তারা যখন আমাদের গ্রামের মধ্যে এসেছিল আমাদের গ্রামের মানুষকে তারা একটা কাজ দেয়, কারণ আমাদের গ্রামের মানুষেরা অনেক শক্তিশালী ছিল আর অনেক সাহসী ছিল। তাই তারা সব কাজ করতে সক্ষম যে কাজ অন্যরা করতে পারে না।
আর মুরগা সে বাইরের অনেক জিনিসপত্র আনতো, বোমা টোমা অনেক কিছু নিয়ে আসতো। আর এইগুলি সে যে ট্যাঙ্ক করে আনে এখান থেকে তাদেরকে বলে দিয়ে, আর এগুলি যদি সে এখান থেকে নামিয়ে আনে তাহলে গ্রামের লোকেদের সে অনেক টাকা পয়সা দেবে। তারপরে থেকে গ্রামের মানুষেরা এসব কাজ করতে শুরু করে দেয়। তারপর মুরগা দাস তাদেরকে অনেক টাকা পয়সা দেয়। তারপর গ্রামের মানুষেরা রেগুলার এই কাজ করতে শুরু করে। তারপর সিঙ্গাপ্পা এখানে গল্প বলতে শুরু করে দেবারার কাহিনী নিয়ে, যে আমাদের গ্রামের 4 জন লিডার ছিল। একজনের নাম ছিল দেবারা, আরেকজনের নাম ছিল ভাইরা, আরেকজনের নাম ছিল রায়াপ্পা আর কাঞ্জোরা। আর এই 4টা গ্রামের নেতারা তাদের গ্রামের সকল মানুষকে একত্রিত করেছিল। তারপর তারা মুরগের কথার মতন তারা নিজের কাজ করতে শুরু করেছিল। তারপর সিঙ্গাপ্পা এখানে দেবারা কাহিনী বলতে শুরু করে। তখনই আমরা জানতে পারি যে দেবারার ফ্যামিলির মধ্যে তার বউ আর তার মা, তার একটা ছোট বাচ্চা আছে। আর তার বাচ্চার বয়স প্রায় 12 থেকে 13 বছর। আর দেবারা স্ত্রী সে গর্ভবতী। তারপরে পরবর্তীকালে তার একটা মেয়ে হয়। তারপর দেবারা ফ্যামিলিও এখানে অনেক খুশিতে থাকে, কারণ তারা যে কাজগুলি করছিল সে কাজগুলি দিয়ে তাদের ফ্যামিলিটা ভালোভাবে চলছিল। এ কারণে 4টি গ্রামের পুরো পরিস্থিতিও ভালো চলছিল। তারপর আমরা সেখানে জানতে পারি যে ভাইরা দেবারা নিয়ে তার মনের মধ্যে অনেক রাগ চলছিল, কারণ দেবারা শুধু তার নিজের গ্রামে নয়, সে আরও 3টা গ্রামের মধ্যে সম্মান পেতে শুরু করেছিল। আর এখানে প্রতি বছর এখানে পুরো গ্রামের সবাই মিলে এখানে একটা বড় পূজা করত। আর এই পূজাটার নাম ছিল শাস্ত্র পূজা। আর তারা এখানে একটা কুস্তিও লড়তো। আর এই কুস্তি লড়ার মধ্যে যে গ্রামের নেতারা এখানে জিতে যাবে তাকেই তখনকার উইনার মানা যাবে। আর এখানে যে যোদ্ধা জিতে যেত তাকে পুরস্কার হিসাবে তাদের পূর্বপুরুষের যে অস্ত্র ছিল সেই অস্ত্র দিত। তারপর আমরা সেখানে জানতে পারি যে দেবারা এই শাস্ত্র পূজার এখানে যে কুস্তি লড়তো এই কুস্তির মধ্যে সে জয় হয়ে আসছিল। আর এ কারণেই ভাইরা দেবারাকে ভীষণ ঘৃণা করতো। কিন্তু সে যখনই দেবারার সামনে আসতো তখনই সে দেবারাকে দেখাতো যে দেবারা সে খুব ভালো বন্ধু। তারপরে আমরা জানতে পারি যে দেবারা গ্রামের মধ্যে একটা ছেলে ছিল, তার বয়স 15 থেকে 16 বছর ছিল। আর সেই ছেলেটা সবসময় শহরে গিয়ে পড়াশোনা করতো। তাই জন্য এই গ্রাম থেকে একটা বাস যেত, বাসটা দিয়ে সে সবসময় কলেজে যেত আর সেখান থেকে আসতো। তারপর সেই ছেলেটা যখন যে বাসটা দিয়ে গ্রামের দিকে আসছিল তখন কিছু সন্ত্রাসী গিয়ে বাসটাকে ধরে তারপর সেই বাসটাকে বোমা দিয়ে উড়িয়ে দেয়। আর বাসের ভিতরে যারা বেঁচে গেছিল তাদেরকে এই সন্ত্রাসীটা মিলে গুলি করে হত্যা করিয়ে দেয়। তারপরে এই বাসের লোকজনের কাছে যত জিনিসপত্র ছিল সবগুলি লুটপাট করে নিয়ে যায়। তারপর এই গ্রামের যে ছেলেটা ছিল দেবারা যখন এই ছেলেটাকে দেখে যে মৃত, তখন দেবারা মনটা অনেক খারাপ হয়েছে, কারণ তার বাবা কিছুদিন আগেই মারা গিয়েছিল। তারপরের দিন আমরা দেখি যে দেবারার সঙ্গে মুরগ আর তুলসী গিয়ে দেখা করতে যায় যে তাদের পরবর্তী একটা টাঙ্ক আসবে, সেই টাঙ্কটাকে খুলে আনতে হবে। তারপর দেবারা বলে ওঠে যে কিছুদিনের জন্য এই কাজটা বন্ধ করতে হবে, কারণ এখানে অনেক বড় বড় অফিসাররা ডিউটি দিতে শুরু করেছে, পরে আমাদের অনেক রিস্কে পড়ে যাব। তারপর দেবারা যখন এই কথা বলে তখন সেই জায়গার মধ্যে ভাইরা আর কুন্ডারা বলে যে এখানে কোনো অসুবিধা নেই, দেবারা আসতে না চায় তাহলে আমরা দেবারা ছাড়াই এই কাজটা করে নেব। তারপরে সেখানে রায়াপ্পা দেবারাকে বলে যে তার সঙ্গে আসার জন্য। তারপর রায়াপ্পা দেবারাকে যখন রিকোয়েস্ট করে তারপর দেবারা রাজি হয়ে যায় যে সেখান থেকে তারা আবার লুটপাট করে আনবে। তারপর তারা যখন এসব কিছু লুটপাট করে নিয়ে আসছিল তখন সেখানকার ফোর্সেরা দেবারা আর তাদের যে পুরো টিমটা আছে ভাইরা সবাইকে সেই জায়গার মধ্যে ধরে ফেলে। তখন সেখানকার কুষ্টানো অফিসার বলে যে আমি দেবারাকে খুব ভালো করেই চিনি, যে দেবারার বাড়ির আশেপাশে আমি সেখানে থাকি। আর তিনি শুনেছেন যে তাদের পূর্বপুরুষেরা খুব সাহসী ছিল আর তাদের পূর্বপুরুষেরা অনেক যুদ্ধ করেছে যাতে তাদের সব কিছু ভালোতে থাকে, কিন্তু তাদের বংশের মানুষেরা এখন তারা চুরি করছে আর অনেক স্মাগলারদের নিয়ে এখান থেকে বুম অনেক কিছু নিয়ে দিচ্ছে। আর আমাদের দেশকে যারা ধ্বংস করছে এখান থেকে নিয়ে তোমরা তাদেরকেই হেল্প করছো। তারপর সেই অফিসার তাদেরকে এই টাঙ্গুলি খুলে দেখায় যে টাঙ্গুলির ভিতরে কি আছে। সে টাঙ্গুলির ভিতরে আছে বোম, আরও অনেক বন্দুক, অনেক কিছু জিনিসপত্র ছিল যে বিপজ্জনক। আর তাদের হাতে যখন এইসব জিনিসপত্র যায় তারা আমাদের মানুষগুলিকে হত্যা করে। তারপরে দেবারের মাথার মধ্যে আসে যে গ্রামের যে ছেলেটার মৃত্যু হয়েছে তাহলে এই অস্ত্র কারণেই হয়েছে। তারপর সেই জায়গার মধ্যে দেবারা মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে এসব কাজ আর করবে না। তখন সেই জায়গার মধ্যে হঠাৎ করে ভাইরা তার দলবল নিয়ে সেখানকার যে অফিসার ছিল সেখানে তাদেরকে মারধর করতে শুরু করে। তারপর এসব দেখে দেবারা তাদেরকে বারণ করে যে এসব কাজ করার জন্য, তারপর তাদেরকে বাধা দেয়। তারপর সেই জায়গাতে বাহিরা তাদের যে জিনিসপত্র ছিল এগুলি নিয়ে চলে আসে। তারপর দেবারা এখান থেকে আসার সময় সেখানে যে বড় অফিসারটা ছিল অফিসারকে সে কথা দেয় যে সে আর এসব কাজ কখনই করবে না, আর সে গ্রামের লোকদেরকেও সে এসব কাজ কখনই করতে দেবে না। তারপর দেবারা তার যে সাথীরা ছিল তাদেরকে নিয়ে সে গ্রামের দিকে ফিরে আসে। তারপর তখন সেই জায়গার মধ্যে মুরগা আর তুলসী চলে আসে, এসে দেবারাকে বলে যে সে কি এনেছে। তারপর দেবারা এখানে যেন ভাইরাপ্পা তারা যেন মিলে এখানে অনেক জিনিসপত্র এনেছিল ট্রাঙ্গুলি, সেখানে পুরো আগুন লাগিয়ে দেয়। তখন দেবারা বলে যে সে এসব কাজ আর কখনো করবে না আর কাউকে করতেও দেবে না।
তারপরে দেবারা তাদের 4 গ্রামের লিডারকে বলে দেয় যে তারা যাতে এসব কাজ আর না করে, আর তারা যদি এসব কাজ করে তাহলে অনেক খারাপ হবে। তখন আমরা দেখি যে দেবারাকে রায়াপ্পা গ্রামও সাপোর্ট করে, কিন্তু ভাইরা আর রায়াক্কা তাদের গ্রাম তাদেরকে সাপোর্ট করে না। তারপরে একদিন রাত্রিবেলায় দেবারাকে মারতে চলে আসে সেই 2টা গ্রামের গুন্ডারা। তখন সেই জায়গার মধ্যে দেবারা তাদের পিঠের মধ্যে চাকু দিয়ে পুরো ক্রস চিহ্ন এঁকে দেয়। তখন দেবারা বলে যে ভবিষ্যতে যদি কেউ এসব কাজ করতে যায় তাহলে তাদের পরিস্থিতিও এরকম হবে। তারপরেও গ্রামের লোকেরা এসব অবৈধ কাজ করতে রাজি হয়ে যায়, কিন্তু এসব অবৈধ কাজ করে যখন তারা আসে তখন দেখে যে তাদের মানুষকে কেউ মেরে ফেলেছে বা তাদের যেন কন্টেনারগুলি এগুলিকে আগুন লাগিয়ে দিয়েছে। আর তখনই তারা বুঝতে পারে যে তাদের মধ্যে এসব কাজ যদি কেউ করে তাহলে দেবারার হাত থেকে কেউ রক্ষা পাবে না। তারপরে আমরা দেখি যে এই 4টা গ্রাম একত্রিত হয়ে তারা আবার মাছ ধরা শুরু করেছে, আর তাদের জীবন আবার এভাবেই চলছে। আর এসব কিছু ভাইরার কিছুই ভালো লাগছিল না। ভাইরা চাচ্ছিল যে দেবারাকে তার পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য। তারপর ভাইরা তাদের গ্রামের মানুষদেরকে নিয়ে প্ল্যান করে যে দেবারাকে একদিন রাত্রেবেলা সে মেরে ফেলবে। তারপরে আমরা দেখি যে 14 গ্রামের নেতা রায়াপ্পা তার গ্রামের তার ছোট বোনের বিয়ে হচ্ছে, সে বিয়ের মধ্যে দেবারাকে নিমন্ত্রণ করেছে। তারপর সে বিয়ের মধ্যেও দেবারা যায়, আর সেই জায়গার মধ্যে ভাইরা আর কুঞ্জারাও ছিল। তারপর তারা ডেকে এনে দেবারাকে এখানে অনেক মদ খাইয়ে দেয়। তারপরে দেবারা তার নিজের হুঁশ হারিয়ে ফেলে। তারপরে রায়াপ্পার কাছ থেকে দেবারা জানতে পারে যে তারা যেন এখানে বিয়ের মধ্যে চলে এসেছে দেবারা সহ, আর তার গ্রামের কিছু লোকেরা সেখান থেকে অস্ত্রগুলি আনতে শুরু করেছে ট্রাঙ্ক দিয়ে। তারপর দেবারা এসব কথা শুনে সে মদ খাওয়া অবস্থায় সে নদীর পার চলে যায়। আর এটা আমরা জানতে পারি যে এসব কিছু ভাইরা আর কুঞ্জারা তাদের প্ল্যান ছিল। আর তখনই আমরা দেখি যে ভাইরা আর কুঞ্জারা গ্রামের লোকেরা এখানে লুকিয়ে আছে, যে তাদের হাতেও অনেক বিশাল বিশাল অস্ত্র, সেখানে দেবারাকে তারা মারতে এসেছে। তারপরেও গ্রামের সবাই মিলে দেবারার সাথে মারপিট করে পারছিল না। তারপর দেবারা তাদেরকে এখানে মেরে ফেলে। তারপরের দিন আমরা দেখি যে ভাইরা সহ তাদের টিমেরা সবাই চলে আসে, এসে দেখে যে দেবারা এখানে সবাইকে মেরে তাদের পিঠের মধ্যে ক্রস চিহ্ন এঁকে দিয়েছে। তারপর পাথরের মধ্যে কিছু কথা লেখা ছিল, যে এই লেখাটা পড়েই আমরা জানতে পারি যে দেবারা এই গ্রাম ছেড়ে চলে গেছে, কিন্তু এটা বলে গেছে যে গ্রামের মধ্যে যদি এরকম আর কোনো কাজ হয় তাহলে সে আবার আসবে, এসে সবাইকে মেরে ফেলবে। তারপরে এসব কথা শোনার পর কিছু মানুষ তারা আবার বেআইনি কাজ করতে যায়, তারপর তাদেরকেও আবার দেবারা মেরে ফেলে। তারপরে এই 4টা গ্রামের মানুষের ভিতরেই ভয় সৃষ্টি হয় যে দেবারা কাউকে ছাড়বে না। তারপরে আমরা দেখি যে এই 4টি গ্রামের মানুষেরাই তারা আবার বেআইনি কাজ করতে ছেড়ে দেয়, তারা আবার মাছ ধরতে শুরু করে। তারপরে তাদের জীবনটা আবার এভাবে কেটে যায়। তখনই আমরা দেখি যে দেবারা ছেড়ে বারাকে, আর সে দেখতেও তার বাবার মতন, কিন্তু আমরা তো জানতাম যে দেবারা অনেক সাহসী ছিল, কিন্তু তার ছেলে এত সাহসী নয়। আর বারাক সে কখনোই কারোর সাথে ঝগড়া করে না, আর কারোর সাথে সে মারপিটও করতে চায় না। তারপরে আমরা ভাইরা নামে একজনকে দেখি যে দেবারা প্রতি তার আরও রাগ অনেক বেড়ে গেছে। আর ভাইরা দেবারার হাতে যারা যারা মারা গিয়েছিল তাদের সন্তানকে নিয়ে সে একটা ফোর্স রেডি করে, যাতে দেবারার সঙ্গে তাদেরকে লড়াতে পারে। আর ভাইরা ছোটোবেলা থেকেই তাদেরকে এরকমভাবে বানাচ্ছিল যাতে তারা দেবারাকে পুরো মেরে ফেলতে পারে। তারপর আমরা দেখি যে গ্রামে সবকিছু ঠিকভাবে চলছে। যখনই কেউ অবৈধ কাজ করতে যায় তখনই আমরা দেখি যে দেবারা সে আবার চলে আসে কোথায় থেকে, এসে সবাইকে এখানে মারতে শুরু করে। তারপর আমরা একদিন হঠাৎ করে দেখি যে দেবারার মেয়েকে ভাইরা গ্রামে কিছু ছেলেরা বিরক্ত করে। তারপর ভাড়া যখন এসব কথা জানতে পারে যে তার বোনের সাথে তারা খারাপ ব্যবহার করেছে, সে গিয়ে ওই গ্রামের মানুষকে প্রচুর মারধর করতে শুরু করে। তারপর ভাড়া যখন এখানে কাউকে মারছিল তখন সেই জায়গার মধ্যে সবাই যখন চলে গেছে, ভাড়া রাগের মাথায় একজনকে হত্যা করে ফেলে। তারপরের দিন সকালবেলায় গ্রামে খবর ছড়িয়ে যায় যে ভাড়া একজনকে মেরে ফেলেছে। তারপর ভাড়া যখন এসব কথা জানতে পারে যে তার মারধরের ফলে এক গ্রামের একজন মারা গেছে, তারপর সে ভাইরার কাছে ক্ষমা চাইতে যায়। তারপর ভাইরা তাকে বলে যে সে তাকে তখনই ক্ষমা করবে যে সে যখন তার জন্য কাজ করবে। তারপর ভাড়া রাজি হয়ে যায় যে যে কোনো কাজ সে করতে রাজি আছে। তখনই আমরা জানতে পারি যে ভাইরা মুর্গ আর তুলসীর সাথে সে একটা চুক্তি করেছে। আর ভাইরা তাদেরকে বলেছিল যে দেবারা যদি এখন তাদের কাছে আছে তাহলে দেবারা তাদেরকে মেরে ফেলবে। আর সে ভাইরা তাদেরকে বলেছে যে দেবারা যদি এখন তাদের কাছে আসে তাহলে সবাই তাদের দেবারাকে মেরে ফেলবে। আর ভাইরা সেই জায়গার মধ্যে সমুদ্রের মধ্যে তার ছেলে বারাকেও পাঠায় যে এসব কাজ করার জন্য। তারপর সেখান থেকে তারা ট্রাঙ্কগুলি নিচে নামিয়ে ফেলে। আর তারা যখন এগুলি নিয়ে আসছিল তখন দেখে যে নিচে থেকে তাদের উপর কেউ হামলা করছে, আর অন্যরা তাদেরকে সেই নৌকার মধ্যে টেনে আনছিল। আর তারা আনার পর দেখতে পায় যে তাদের পিছনেও সে যেন কাটা চিহ্নটা আছে, কাটা চিহ্নটা রয়েছে। তখনই তারা বুঝতে পারে যে দেবারা আবার তাদেরকে মেরে ফেলছে। আর সেখান থেকে একটা রহস্য ফাঁস হয় যে এসব কাজ দেবারা নয়, তার ছেলে বারাই করছে। তারপরে ভাড়া যখন সবার পিছনে এসব চিহ্ন দিয়ে তাদেরকে মেরে ফেলে, তারপর একটা নৌকা দিয়ে তাদেরকে টেনে আবার সমুদ্রের পাড়ে চলে আসে। তখনই সেই জায়গার মধ্যে সিঙ্গাপ্পা আসে। আর তখনই আমরা জানতে পারি যে ওই দিন রাতেবেলা যেন দেবারার উপর আক্রমণ করেছিল, সে রাতেই দেবারার মৃত্যু হয়েছিল। আর সেখানে সিঙ্গাপ্পা আর বারা তারা দুজন গল্পের মাধ্যমেই
দেবারাকে জিন্দা রেখেছিল। আর এই 4টা গ্রামের মধ্যে যাতে ভয় সৃষ্টি থাকে তাই জন্য তারা এই প্ল্যানটা করেছিল। আর দেবারার মৃত্যুর পর যে তারা ভাবছিল যে এসব কাজ শুধু দেবারাই করছে, কিন্তু এসব কাজ বারাই করছিল। আমাদের মনে একটা প্রশ্ন আসে যে দেবারা তো ওই দিন রাতেবেলা সবাইকে মেরে ফেলেছিল, কিন্তু তাহলে দেবারাকে কে মেরে ফেলেছে? তারপরেই আমাদের এই প্রশ্নের উত্তর পাওয়া যায় যে বারাই এসে তার বাবা দেবারাকে হত্যা করেছে। তারপরেই এই প্রশ্নের উত্তর পাওয়ার সাথে সাথে এই সিনেমা এখানেই শেষ হয়ে যায়, আর এটার পার্ট 2 আসতে চলছে। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের জন্য বাই।